বাংলাদেশ ১ ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জিতে গেছে। আপনি শুধু খবর হিসাবেও এটা যদি কাউকে বলতে যান, তাহলে হাসির পাত্র হতে পারেন। যে কেউ আপনাকে এই খবর শুনে বলবে যে নেদারল্যান্ড? নেদারল্যান্ড কি কোনো টিম? ওদের বিপক্ষে জিতে কথা বলার কি আছে? ২ নাম্বার কথা হচ্ছে যারা একটু খোঁজ খবর রাখে তারা বলবে যে নেদারল্যান্ডেরও তো এটা মূল টিম না। নেদারল্যান্ডেরও যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তারা অনেকেই এখানে আসে নাই। তাহলে এই সিরিজ নিয়ে আমরা কেন কথা বলতেছি? আজকে কেন এডিটোরিয়াল করতে দাঁড়াইছি? কেন এই সিরিজের প্রাপ্তি, অপ্রাপ্তি এগুলোকে আমরা বিশ্লেষণ করি? বিশ্লেষণ করি এইজন্য যে কথাটা আমি গত কিছুদিনে কয়েকবার বলছি। যে আপনার প্রতিপক্ষ যদি কোনো একটা খেড়ের বাড়ি ক্লাবও হয়, তাও আপনার জন্য জেতা এবং কৌশল করা এই ব্যাপারগুলোর জন্য খুব জরুরি। ফলে প্রতিপক্ষকে ভুলে যান। ওদের কোয়ালিটি কি ভুলে যান। কোন কন্ডিশনে খেলা হয়েছে ভুলে যান। ভুলে গিয়ে আপনি শুধু ভাবেন যে আপনি কি আপনার জায়গায় ঠিক আছেন? আমার টিমটা যেমন দরকার এশিয়া কাপে, সেই জায়গাগুলো কি ঠিকঠাক মতো ফাংশন করতেছে? দেখেন একটা ছেলে যখন ৮০ মিটারের একটা ছক্কা মারে, সেটা কার বলে মারে সেটা কিছু ডিপেন্ড করে না। ও তখন ছক্কা মারতেই শিখে যায়। ও তখন যেকোনো বলেই ছক্কা মারতে শিখে যায়। এই জিনিসটা তার একটা অভ্যস্ততার মধ্যে দেয়। এই কারণে জয়টা ওরকম একটা অভ্যাসের ব্যাপার। আমি বরং দেখতে আগ্রহী যে এই যে টিমটা খেলতেছে, এই টিমটা যেরকম ফাংশন করতেছে, ধরেই নিচ্ছি এত ভালো পারফর্ম করতে পারবে না। এত সুন্দর রান আমরা করতে পারবো না। আমাদের বোলাররা এভাবে চেপে ধরতে পারবে না এশিয়া কাপের প্রতিপক্ষদের। সেগুলো তো কথা না। কথা হচ্ছে ফাংশনাল ওয়েটাকে ঠিক আছে কিনা? সেই জায়গাটায় আমি দুটো দিক দেখি। এই দুটো ম্যাচ দেখার পরে। একটা হচ্ছে আমরা একটা সেটের টপ অর্ডার পেয়ে গেছি। যেটা আমাদের সব ফরম্যাটে গত ৫-৬ বছর ধরে একটা বিরাট ক্রাইসিস ছিল। যে আমরা সেটের কোনো টপ অর্ডার পাচ্ছি না। ১, ২, ৩, ৪ এই যে ৪ টা পজিশন, এই ৪ টা পজিশনে আপনি টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-২০ বলেন, কোথাও আমরা কোনো নিশ্চয়তা খুঁজে পাচ্ছিলাম না। এখন সামনে তো টি-২০ এশিয়া কাপ। ফলে আমাদেরকে টি-২০ নিয়েই ভাবতে হবে। সেই জায়গাটায় একটা আমরা সেটেল জায়গা খুঁজে পাইছি। সবচেয়ে বড় কৃতিত্ব ইমন আর তামিমের। এখানে অবশ্য একটা রহস্য আছে। কেন যেন ইমন আর তামিম একদিনে রান পায় না। এটা একটু বিস্ময়কর ব্যাপার। তবে ইতিমধ্যে তারা বেশ কয়েকটা ভালো পার্টনারশিপ করছে। কিন্তু ওরা যখন একজন খুব বিস্ফোরক ইনিংস খেলে, আরেকজন ওইদিন খুব ডাল ইনিংস খেলে। মানে মনে হয় যে ও পারতেছে না। যাই হোক, তারপরেও একজন না একজন তো পারতেছে। আমি বলব যে টপ 4 এর মধ্যে যেকোনো ২ জন ক্লিক করতে পারা। এটা হচ্ছে জরুরি। সেই জিনিসটা দেখেন আপনার কত সুন্দর হচ্ছে। আমার টপ 3 কি? আমার টপ 3 হচ্ছে ইমন, তামিম, লিটন। এই ৩ জনের ২ জন ক্লিক করতেছেই। সেটা সেই শ্রীলঙ্কা থেকে শুরু হয়ে পাকিস্তান সফর, তারপরে আমরা এই নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখতেছি। যে ৩ জনের মধ্যে ২ জন ক্লিক করতেছেই। এটার সঙ্গে যোগ হইছে সাইফ। ফলে সাইফের ব্যাটে রান আছে। সাইফ গত কয়েকটা টি-২০ টুর্নামেন্ট খেলতেছে, দারুণ ফর্মে খেলতেছে এবং এই যে লাস্ট ম্যাচটা খেললো ওখানে ছোট্ট একটা ক্যামিও দিল। তাতে বুঝায় দিল যে সাইফও ওই ৪ নাম্বারের জন্য রেডি আছে। মানে আমাদের টপ অর্ডারটা রেডি। এইটা আমরা খুব একটা পজিটিভ সাইন যে ওরা যে কোয়ালিটির এগেইনস্টেই খেলুক, পাকিস্তানের এগেইনস্টেও তো খেলছে রে ভাই। পাকিস্তানের হয়ে তো যাচ্ছে তাই বোলাররা বল করে নাই। শ্রীলঙ্কার হয়ে তো আর যাচ্ছে তাই বোলাররা বল করে নাই। ওখানেও তো তারা ছক্কার উৎসব চালায় আসছে। যাই হোক, ওগুলো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমার টপ 4 রেডি। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইন। একটা দুশ্চিন্তার কথাও বলি। এই ২ ম্যাচ থেকে আমার ওই যে যদি বলি যে আমি কি নিচ্ছি, সেই জায়গাটায় একটা দুশ্চিন্তাও নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের টিমটা খুব বেশি স্পিনের উপরে রিলাই করতেছে। আপাত দৃষ্টিতে এটা ভালো লক্ষণ। আপাত দৃষ্টিতে এটা খুবই ভালো কথা। কারণ আমাদের এই ইউএইতে খেলা হবে। এখানে স্পিনাররা ভালো করলে তো ভালোই। আমাদের এই যে নাসুম চান্স পেল আজকের ম্যাচটাতে। নাসুম চান্স পেয়েই ভালো করছে। শেখ মাহাদি তো শ্রীলঙ্কা থেকে শুরু করে শ্রীলঙ্কায় দলে ফিরল, তারপর থেকে সুপারব বল করতেছে। তারপরে আমাদের রিশাদ যেদিন দলে খেলতেছে, যথেষ্ট ভালো বল করতেছে। ফলে আমাদের স্পিন ডিপার্টমেন্ট ভালো ফাংশন করতেছে। সঙ্গে আবার ওই যে সাইদ যোগ হইছে স্পিনার হিসাবে। মানে আমরা ৪ টা ভালো স্পিন অপশন নিয়ে ঘুরতেছি। এখানে একটা প্রবলেম তৈরি হইছে। প্রবলেমটা হচ্ছে আগামী মাসে যখন আমাদের আগামী মাস বলতেছি, আজকে তো আসলে ১লা সেপ্টেম্বর। এ মাসে আমাদের যখন এশিয়া কাপ খেলতে হবে, তখন ইউএইতে শিশির একটা বিরাট ঝামেলা করে ফেলবে। না, আমাদের ভাবি শিশির না, সেটা হচ্ছে ডিউ। ডিউ পড়বে, খুব ডিউ উৎপাত করবে।
ডিউতে কি হয়? আমরা তো সবাই জানি স্পিনাররা বল গ্রিপ করতে পারে না। স্পেশালি রিশাদ কিন্তু একদম নিউট্রালাইজ হয়ে যাবে। রিশাদ এখানে আসলে ম্যাচই খেলতে পারবে কিনা আমার খুব সন্দেহ আছে। আর লেগ স্পিনার ও তো বলটা প্রপারলি গ্রিপই করতে পারবে না। ফলে রিশাদের কেসটা আপনি বাদ দেন। একমাত্র এর মধ্যে স্পিনারদের মধ্যে প্রপারলি বল গ্রিপ করতে পারবে শিশিরের কন্ডিশনেও করতে পারার কথা শেখ মাহাদির। বাকিরা সবাই আসলে খুব বিপদে পড়ে যাবে। আরো একজন বিপদে পড়বে, একজন পেসার। সে হচ্ছে আমাদের টি-টোয়েন্টিতে গত কয়েক বছরের সবচেয়ে বড় ভরসা। এই বছরে আমরা যতগুলো টি-টোয়েন্টি জিতছি, সে দলে থাকলে জিতছি। ২ টা ম্যাচ সে খেলে নাই, আমরা জিততে পারি নাই। সে লোকটা হচ্ছে মুস্তাফিজ। মুস্তাফিজেরও গ্রিপ যেহেতু অনেকটাই স্পিনারদের মতো এবং সেও আসলে বল ইউজ করে হচ্ছে মূলত স্পিনারদের মতো স্লোয়ার কাটার করতে গিয়ে সে বল মূলত গ্রিপ করায় উইকেটে এবং হাতেও তাকে স্পিনারদের মতো গ্রিপ করতে হয় বলটাকে। ফলে তারও শিশিরে খুব প্রবলেম হয়। এই জায়গাটায় সমাধান আমাদের হাতে আছে। দারুণ সমাধান আছে। এবং ৩য় ম্যাচেই বাংলাদেশ ম্যানেজমেন্টের উচিত সেই জিনিসটা একটু আরেকবার ঝালাই করে নেওয়া। সেটা হচ্ছে সাইফুদ্দিন। সাইফুদ্দিন যদি হৃদয়ের জায়গাটায় চলে আসে, হৃদয়কে আমি বারবার এই যে হৃদয়কে বাদ দেওয়ার কথা বলি তার মানে এই না হৃদয়কে আমি অপছন্দ করি। হৃদয় দারুণ খেলোয়াড়। ও দুর্দান্ত ছক্কা-টক্কা মারতে পারে। ওকে দরকার আমাদের। কিন্তু আপাতত ওকে একটু বেঞ্চে রাখি। হৃদয়কে 11 এ এই মুহূর্তে রাখা ঠিক হবে না। মোটামুটি যে সেটআপটা আছে এই সেটআপটার সঙ্গে আপনি সাইফুদ্দিনকে ঢুকায় দেন। সাইফুদ্দিনকে ঢুকায় দিলে আপনার দুশ্চিন্তা হতে পারে যে ব্যাটিং অর্ডার কি ছোট হয়ে গেল? মোটেও না। সাইফুদ্দিন টি-টোয়েন্টির জন্য দারুণ এফেক্টিভ ব্যাটসম্যান। সেক্ষেত্রে আপনার কি হলো দেখেন। সেক্ষেত্রে আপনি হয়তো একটা স্পিনার কম নিয়ে খেলতে পারেন, পেসার বাড়াইতে পারেন। বাড়ান, তার সঙ্গে সাইফুদ্দিন যোগ হলো। মানে এমন যদি হয় যে শিশিরের পরিস্থিতি এমন হয়েছে যে স্পিনাররা একটা ডেলিভারিও করতে পারতেছে না, কোনো সমস্যা নেই। আপনার প্রপার ৫ টা পেসার আছে। প্রপার ৫ টা পেসার পেস বোলিং করে ম্যাচ বের করে দেবে। এই কৌশলটা যাতে আমরা প্রপারলি ঠিক রাখতে পারি, সেজন্য 3rd ম্যাচে সাইফুদ্দিনকে নামানোটা খুবই জরুরি, খুবই জরুরি। সাইফুদ্দিন অলরেডি টেস্টেড। অনেকদিন পরে তাকে হঠাৎ করে ডাকা হয়েছে। সেখানে লিটনের একটা দারুণ ভূমিকা আছে এবং সে সেটার প্রতিদান দিছে। এখন দেখতে হবে এশিয়া কাপ একেবারে সামনে। এশিয়া কাপের আগে তো আমরা আর কিছু খেলতে পারতেছি না। এই সময় সাইফুদ্দিনকে ৩য় ম্যাচে খেলানোটা খুবই জরুরি। খেলায় আমাদের আসলে শিশিরের পরিস্থিতিতে আমাদের 11 টা কি হবে? ওই জিনিসটা যেন আমরা রেডি রাখি। তাহলে টপ 4 যেরকম আমাদের দারুণ একটা আশ্বস্ত করতেছে, মাঝখানে কতগুলো আমাদের দারুণ অলরাউন্ডার আছে, সাইফ আছে, সাইফুদ্দিন আছে, শেখ মাহাদি আছে, কত সুন্দর একটা ব্যাপার। সঙ্গে এক ঝাঁক পেসার দুর্দান্ত ফর্মে, তাসকিন কি ফিটনেস, কি ফর্ম নিয়ে ফিরে আসছে। সাকিব দারুণ বল করতেছে, তানজিম সাকিব, শরীফুল খেললে শরীফুল দারুণ বল করতেছে। জাকের আলী অনিকের কথা আর বলব না। সবাই বলতেছে যে আমি মেসির পরে নাকি অনিকের ব্যাপারে অবসেসড হয়ে গেছি। যাই হোক পুরো টিম নিয়ে আমি খুব প্লিজড। শুধু এখন এই কৌশলটা অবলম্বনের অপেক্ষা, সেই রকম দিনটার অপেক্ষায় আর এশিয়া কাপে এটার প্রতিফলন দেখতে চাই। এটা 10% প্রতিফলন হলেই অনেকটা হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভেচ্ছা।